প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা এখন দেখব কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সার্ভেয়ার পদের প্রিলিমিনারি গণিত প্রশ্নের সমাধান। এটি একটি প্রিলিমিনারি গণিত প্রশ্ন হলেও এর অধিকাংশ প্রশ্নই হচ্ছে লিখিত প্রশ্নের আকারে দেওয়া হয়েছে। তো ভিডিওটি একটি বড় হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এতে আপনাদের প্রিলি এবং লিখিত দুইটা পার্টি কভার হবে আশা করি। তো আমরা শুরু করছি। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 29 নম্বর অঙ্ক দিয়ে। 29 নম্বর অঙ্কে আমাদের বলা আছে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। তো টোটাল হচ্ছে আমাদের 60 লিটার ফলের রস। এখানে হচ্ছে আম ও কমলার অনুপাত, আম ইস টু কমলা সমান হচ্ছে 2:1। তাহলে এখন 60 লিটারের মধ্যে আমাদের আমের রস রয়েছে কতটুকু? আমের রস, এই অনুপাত দুইটা যোগ করতে হবে। আপনারা লিখিত প্রশ্ন করার সময় আম ইস টু কমলা লেখার পরে লিখবেন অনুপাতের যোগফল, দেন হচ্ছে আমের রস 3/2, আর টোটাল হচ্ছে 60। তাহলে হচ্ছে 40 লিটার। তারপরে হচ্ছে কমলার রস, কমলার রস হচ্ছে 3/1, 20 লিটার। এই এখন বলা হচ্ছে কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে। তো আমরা ধরি কমলার রসের পরিমাণ x লিটার বৃদ্ধি করলে অনুপাত হবে 1:2। তো তারপর আপনারা লিখবেন শর্ত মতে। এখন হচ্ছে আমাদের প্রথমে ছিল কি আম, তো আমের পরিমাণ হচ্ছে কত? 40, এই হচ্ছে 40। আর হচ্ছে কমলার রস কত? 20, 20-এর সাথে আমরা যোগ করব কত? x। তাহলে আমাদের অনুপাতটা হবে কত? 1/2। তো আমরা একসাথে ভগ্নাংশ আকারে সাজিয়ে নিলাম। এখন আমরা যদি আর গুণ করি, এখানে থাকলো 20 প্লাস এক্স সমান হচ্ছে 40 দুগুণী 80। তো এক্স সমান হচ্ছে 80 মাইনাস হচ্ছে 20, সুতরাং এক্স সমান হচ্ছে 60। তো এখানে হচ্ছে কত লিটার বৃদ্ধি করতে হবে? 60 লিটার। এটাই হচ্ছে উত্তর। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 30 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠল। ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা কত? তো প্রথমে আমাদের ধরে নিতে হবে, ধরি ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা x জন। ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে x জন। এখন শর্ত মতে আমরা লিখব, আচ্ছা তো বলা আছে কি যতজন ছাত্রছাত্রী আছে, আচ্ছা x জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেকে তত পয়সার চেয়ে, তো প্রত্যেকে হচ্ছে এই যে তত পয়সা, এর চেয়ে আরও বেশি 25 পয়সা করে দিল। তো এটা হচ্ছে প্রত্যেকে যা দিল, এটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। আপনারা একটু খেয়াল করবেন, এটা হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা। তো যতজন ছাত্রছাত্রী আছে তত পয়সা করে তারা দিল, এবং আরও অতিরিক্ত দিল হচ্ছে 25 পয়সা করে। এতে তাদের টোটাল টাকা উঠলো কত? 75 টাকা। যেহেতু এখানে হিসাবটা পয়সায়, এজন্য আমরা 75 টাকাকে পয়সায় কনভার্ট করব। তো আমাদের এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 25x মাইনাস হচ্ছে 7500, এপাশে আমরা নিয়ে আসলাম। এখন এটাকে যদি আমরা মিডল টার্ম ব্রেক করি, মিডল টার্ম ব্রেক করলে আমাদের হবে হচ্ছে 100x মাইনাস হচ্ছে 25x মাইনাস হচ্ছে 7500 বা 7500, দেন হচ্ছে আমরা যদি x কমন নেই থাকবে হচ্ছে 100, এখানে মাইনাস 25 কমন নিব, থাকবে x প্লাস 100 সমান 0। তো এখন হচ্ছে আমাদের এখানে হয় 0 অথবা x মাইনাস 25। এটা গ্রহণযোগ্য নয়, এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়। কারণ কি? কারণ ছাত্রছাত্রীর সংখ্যা কখনো মাইনাস হইতে পারে না। সুতরাং আমাদের অ্যান্সার হবে হচ্ছে 25 জন। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর।
আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 31 নম্বর প্রশ্নে বলা আছে কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি, উহা কত? তো আমরা ধরে নিব সংখ্যাটি হচ্ছে এক্স। আমরা ধরলাম সংখ্যাটি হচ্ছে আমাদের এক্স। তো সংখ্যাটি যদি আমাদের এক্স হয়, কোন সংখ্যার 40%? তাহলে শর্ত মতে এই এক্স এর 40%। 40% মানে হচ্ছে কি, এই পার্সেন্ট মানে হচ্ছে আমাদের 1/100। তার মানে যে কোনো পার্সেন্টকে আমরা ওইটা লিখে উপরে হরের জায়গায় আমরা 100 লিখতে পারি। এর সাথে আমরা 42 যোগ করব। 42 যোগ করলে হচ্ছে ওই সংখ্যাটি হবে। 42 যোগ করলে হচ্ছে আমাদের ওই সংখ্যাটি হবে। তো এক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, 0 0 যদি একটা কাটি, উপরে হয় আমাদের 4x, নিচে হয় হচ্ছে 10 প্লাস হচ্ছে 42 সমান হচ্ছে এক্স। এক্ষেত্রে আমরা লসাগু করব। লসাগু করলে হয় 4x প্লাস হচ্ছে 420 সমান হচ্ছে এক্স। এখন যদি আমরা আর গুণ করি, আর গুণ করলে আমাদের এখানে হয় 10x সমান হচ্ছে 4x প্লাস হচ্ছে 420। 10x মাইনাস হচ্ছে 4x সমান হচ্ছে 420। এক্ষেত্রে আমাদের 6x সমান হচ্ছে 420। সুতরাং 6 দ্বারা ভাগ করব, 6 সাথে 42। তো এই সংখ্যাটি হচ্ছে 70। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 32 নম্বর প্রশ্নে বলা আছে লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার নদী পথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? এখন হচ্ছে আমরা লঞ্চের গতিবেগ দেওয়া আছে 18 কিলোমিটার পার আওয়ার, আর হচ্ছে স্রোতের গতিবেগ দেওয়া আছে 6 কিলোমিটার পার আওয়ার। এখন তাহলে আমরা লিখতে পারি অনুকূলে গতিবেগ। স্রোতের অনুকূলে নৌকার বেগ 18 প্লাস 6, 18 6 24 কিলোমিটার পার আওয়ার। তাহলে স্রোতের প্রতিকূলে কত হবে? স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হবে 18 মাইনাস 6, 12 কিলোমিটার পার আওয়ার। এখন সময় লাগবে তার কতটুকু? প্রথমে হচ্ছে সে স্রোতের অনুকূলে যাবে, মানে যেদিকে স্রোত যায় নৌকাটা সেদিকেই যাবে। তো তার টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার, আর তার স্পিড হচ্ছে 24 কিলোমিটার। এখন সে ফিরে আসবে, আবার সে 48 কিলোমিটার ফিরে আসবে। এক্ষেত্রে তার গতিবেগ হচ্ছে 12 কিলোমিটার পার আওয়ার। তাহলে 24 দুগুণি 48, 4 বরং 48। তাহলে আমাদের এখানে হচ্ছে টোটাল 6 ঘন্টা সময় লাগবে। এক্ষেত্রে আপনারা সূত্রটা একটু মনে রাখতে পারেন যে আমরা সময় যদি এখানে লিখি, সময় সমান হচ্ছে দূরত্ব বাই হচ্ছে বেগ। এই সূত্রটা অ্যাপ্লাই করলে হচ্ছে আপনাদের হয়ে যাবে। আর স্রোতের অঙ্ক যদি আপনারা করতে চান, সহজেই করতে চান, তাহলে হচ্ছে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে স্রোতের অনুকূলে গতিবেগ কত আর স্রোতের প্রতিকূলে গতিবেগ কত। এই জিনিসটা একটু আইডেন্টিফাই করতে পারলে অঙ্কটা সহজেই করতে পারবেন। আমাদের পরবর্তী প্রশ্ন 33 নম্বর প্রশ্ন। 33 নম্বর প্রশ্নে বলা আছে এক ব্যক্তি তার সম্পত্তির 3/7 ব্যয় করার পর অবশিষ্টের 5/12 অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট 1000 টাকা রয়েছে। তার মোট সম্পত্তির মূল্য কত? তাহলে আমরা ধরি তার মোট সম্পত্তি। এক্ষেত্রে দুইটা ভগ্নাংশ আপনারা একটু খেয়াল করেন, একটা হচ্ছে 3/7 আর একটা হচ্ছে 5/12। তো এটার হর আছে, একটা আছে 12, একটা আছে 7। তো আমরা ধরে নিব এটার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 7 × 84, 84x। মনে করি তার মোট সম্পত্তি হচ্ছে 84x। তো সে প্রথমে ব্যয় করে কত? প্রথমে ব্যয় করে এই 84x এর 3/7 সে ব্যয় করে, তার মানে এখানে সে 36x ব্যয় করে। 7 12 84 আর 3 12 36। তাহলে তার অবশিষ্ট থাকবে কতটুকু? টোটাল হচ্ছে 84x, এর মধ্যে থেকে তার 36x সে ব্যয় করে ফেললো। এখন থাকবে তার হচ্ছে 48x। এরপরে ব্যয় করে কত? এরপরে ব্যয় করে হচ্ছে এই যে 48x থাকলো, এরপরে সে ব্যয় করে হচ্ছে 5/12। তো এখানে থাকবে হচ্ছে আমাদের 20x। এখানে হচ্ছে আমাদের 20x। এখন অবশিষ্ট থাকবে কত? তা
তার অবশিষ্ট ছিল 48x, এক্স থেকে তার চলে যাবে হচ্ছে 20x, এখন থাকবে হচ্ছে 28x। এখন এটা থেকে হচ্ছে তার শর্ত মতে তার নিকট অবশিষ্ট থাকলো হচ্ছে 1000 টাকা। তাহলে শর্ত মতে তার 28x সমান হচ্ছে 1000। তো 28x সমান যদি তার 1000 হয়, তাহলে সুতরাং তার শুধু x সমান কত হবে? 1000 ভাগ হচ্ছে 28। সুতরাং শর্ত মতে দিয়ে না, শর্ত মতে বাদ দিই। তো তার টোটাল হচ্ছে 84x সম্পদ। তাহলে এই যে 84x সমান কত হবে? তাহলে হচ্ছে 1000 ইন্টু 84 ডিভাইড হচ্ছে 28। তাহলে এখানে হচ্ছে 28 হচ্ছে 3 বার যায় 3000। তার টোটাল সম্পত্তির মূল্য ছিল 3000 টাকা। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 34 নম্বর প্রশ্নে বলা আছে, এটা পুরোপুরি একটা রিটেনের প্রশ্ন, অনেক বড় একটা কোশ্চেন। দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও 6 মিনিট লাগলো। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? এখন প্রথম কথা হচ্ছে আমাদের যেখানে আইডেন্টিফাই করতে হবে, ফোকাস করতে হবে আমাদের যেখানে মূলত নল দুইটি খুলে দেওয়ার 4 মিনিট পর। তো দুইটা নল প্রথমে 4 মিনিট চলছে, প্রথম নলটি বন্ধ করে দেয়। আর একটা বিষয় হচ্ছে ওই দুইটা নল দ্বারা একসাথে 8 মিনিটে কিন্তু ওই চৌবাচ্চাটা পূর্ণ হয়। তার মানে আমরা কি বুঝতে পারি যে প্রথম ও দ্বিতীয় নল দ্বারা 4 মিনিটে পূর্ণ হয় হাফ অংশ। কারণ কি, যে দুইটি নল দ্বারা একসাথে যদি দুইটা নলই চালু করা হয় তাহলে 8 মিনিটে হচ্ছে চৌবাচ্চাটা পূর্ণ হবে। এখন এই দুইটা নলই খুলে দেওয়া হয়েছে 4 মিনিট পর। তো 4 মিনিট তো নল দুইটা একসাথে চলছে। তো 4 মিনিট যদি নল দুইটা একসাথে চলে, 8 মিনিটে যদি তারা পূর্ণ করে তাহলে 4 মিনিট অবশ্যই তার হাফ অংশ পূর্ণ করছে। আচ্ছা, দেন হচ্ছে কি যে প্রথম নলটি বন্ধ করে দেওয়া হলো। তো অর্ধেক ভরে যাওয়ার পরে প্রথম নলটি বন্ধ করা হলো। তো এখন যে আমাদের এই যে চৌবাচ্চাটা যদি ধরি, এই হাফ ভরা হয়েছে। এখন এই যে নেক্সট অংশটা, এই অংশটা হচ্ছে শুধু সেকেন্ড নল, মানে দ্বিতীয় নল দ্বারা এটা পূর্ণ করা হয়েছে। তাহলে দ্বিতীয় নলটি 6 মিনিটে হাফ অংশ পূর্ণ করে। 6 মিনিটে পূর্ণ করে হাফ অংশ। তাহলে দ্বিতীয় নলটি 1 মিনিটে পূর্ণ করে, আরও কম, 2 গুণন 6 সমান হচ্ছে 1/12 অংশ। 1/12 অংশ পূর্ণ করবে। আচ্ছা, তাহলে দ্বিতীয় নলটি আচ্ছা, এখন হচ্ছে আমাদের দ্বিতীয় নলটি কী করবে? দ্বিতীয় নলটি সম্পূর্ণ অংশটা পূর্ণ করতে তার কত সময় লাগবে? তার মধ্যে লিখি দ্বিতীয় নলটি সম্পূর্ণ অংশ পূর্ণ করে। যেহেতু সে 1 মিনিটে পূর্ণ করে এত অংশ, তার মানে সে পুরো অংশটা ভরতে তার কত সময় লাগবে? এটাকে জাস্ট উল্টে দিলেই হবে, 12 মিনিট। তাহলে দ্বিতীয় নলটি 12 মিনিট হচ্ছে পুরো অংশটা পূর্ণ করে। এখন আমরা একটু দেখি যে প্রথম এবং দ্বিতীয় নল 4 মিনিটে পূর্ণ করে কতটুকু? এত অংশ। তাহলে প্রথম এবং দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ করবে কত? 1 মিনিটে পূর্ণ করবে হচ্ছে আরও কম। তাহলে 1/2 এর সাথে গুণ হবে হচ্ছে 4, মানে 1/8। তাহলে প্রথম ও দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ করে। তো আমরা দেখি প্রথম ও দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ করবে কতটুকু? প্রথম ও দ্বিতীয় নল 4 মিনিটে পূর্ণ করে 1/2 অংশ। তাহলে তারা 4 মিনিটে পূর্ণ করবে কতটুকু? তাহলে তারা 4 মিনিটে পূর্ণ করবে, এটাকে আমরা 4 দ্বারা হচ্ছে গুণ করব। তাহলে হচ্ছে 1/8 অংশ পূর্ণ করা হচ্ছে 1/8 অংশ। তাহলে প্রথম ও দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ করা হচ্ছে এতটুকু, আর দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ করা হচ্ছে এতটুকু। তো এখানে আছে প্রথম এবং দ্বিতীয় নল। প্রথম এবং দ্বিতীয় নলের 1 মিনিটের পূর্ণের অংশ থেকে যদি আমরা শুধুমাত্র দ্বিতীয় নলের 1 মিনিটে কতটুকু পূর্ণ করে সেটা বাদ দিই, তাহলে প্রথম নল 1 মিনিটে কতটুকু পূর্ণ করবে সেটা পাওয়া যাবে। প্রথম নলটি
1 মিনিটে পূর্ণ করে 1/8 বিয়োগ হচ্ছে 1/12। এখানে আপনারা লসাগু করবেন, লসাগু করার পরে আমাদের এখানে আসবে হচ্ছে 24, 1/24। তাহলে প্রথম নলটি সম্পূর্ণ চৌবাচ্চাটি পূর্ণ করবে হচ্ছে 24 মিনিটে। সুতরাং প্রথম নলটি সম্পূর্ণ অংশ পূর্ণ করে 24 মিনিটে। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? তো প্রথম চৌবাচ্চা প্রথম নল দ্বারা যদি পৃথকভাবে পূর্ণ করে তাহলে 24 মিনিট সময় লাগবে, আর দ্বিতীয় নল দ্বারা যদি পূর্ণ করতে চায় তাহলে সেটা 12 মিনিট সময় লাগবে। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 35 নম্বর প্রশ্নে বলা আছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হবে? এটার জাস্ট একটা শর্টকাট ব্যাপার আছে, আপনারা সূত্রটা একটু মাথায় রাখবেন। a প্লাস বি প্লাস হচ্ছে a ইন্টু বি ডিভাইড বাই হচ্ছে 100। তো আমরা একটু খেয়াল করি, দৈর্ঘ্য হচ্ছে 20% বৃদ্ধি পাইছে, এই যে দৈর্ঘ্য 20%, প্রস্থ হচ্ছে 10% হ্রাস, 10% হ্রাস, এই যে এজন্য হচ্ছে মাইনাস। তাহলে এখানে হচ্ছে 20 ইন্টু -10 ডিভাইড বাই হচ্ছে 100। তো এখানে হইলো কত আমাদের 20 - 10 প্লাস হচ্ছে -200 ডিভাইড বাই হচ্ছে 100। এখানে করলে আমাদের কত আসবে? এখানে থাকে আমাদের 10 আর এখানে থাকে মাইনাস হচ্ছে 2, তো আমাদের এখানে থেকে হচ্ছে 8। তাহলে শতকরা হচ্ছে 8% বৃদ্ধি পাবে। এটা বৃদ্ধি বা হ্রাস কীভাবে বুঝবেন? এখানে যদি মাইনাস আসতো তাহলে এটা হ্রাস হইতো, যেহেতু এটা এখানে প্লাস, বাম পাশে প্লাস আসছে, তার মানে 8% বৃদ্ধি পেয়েছে। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 36 নম্বর প্রশ্নে বলা আছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অংশ দশকের অংশ অপেক্ষা 3 বেশি। তাহলে আমরা একটু ধরি, আপনারা এখানে একটু খেয়াল করবেন, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অংশ মানে একক স্থানীয় অঙ্কটি দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তাহলে আমরা দশকটি ধরি দশক স্থানীয় অঙ্ক x, সুতরাং একক স্থানীয় অঙ্ক হবে হচ্ছে x প্লাস 3। সুতরাং সংখ্যাটি কত হবে? একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্কের সাথে আমরা 10 গুণ করি, প্লাস x প্লাস 3 ইন্টু 1। তাহলে এখানে আমাদের কত হবে? 10x প্লাস হচ্ছে 3x প্লাস 3x, এখানে আছে x প্লাস 3, যেহেতু এখানে, তাহলে আমাদের এখানে আছে 11x প্লাস 3। এটি হচ্ছে আমাদের সংখ্যা। দেন হচ্ছে আমাদের বলছে কি সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। এখন আমাদের শর্ত মতে লিখতে হবে। শর্ত মতে কি বলছে? সংখ্যাটি, এই যে সংখ্যাটি আমরা লিখি 11x প্লাস 3। তো সংখ্যাটি কি হলো ঘটনা? সংখ্যাটি হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা। তো অঙ্কদ্বয় কোনটা? এটা আর এটা, এই অঙ্কদ্বয়ের সমষ্টি। আমরা একটু অঙ্কদ্বয়ের সমষ্টিটা করি। অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণের চাইতে এটাকে আমরা 3 গুণ করব। 3 গুণের চাইতেও এপাশে কত বেশি আছে? 4 বেশি আছে। তাহলে আমরা যদি এপাশে 4 যোগ করে দিই তাহলে হবে, অথবা এখান থেকে 4 বিয়োগ করে দিলেও হয়ে যাবে। আপনারা যেটা করতে চান, এখান থেকে 4 বিয়োগ করেন, অথবা যদি ওই পাশে 4 যোগ করতে চান সেটাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে পাশে আমাদের 11x মাইনাস হচ্ছে 1 প্লাস 3, এই কারণে মাইনাস 1। তাহলে এখানে হচ্ছে আমাদের 2x প্লাস হচ্ছে 3 ইন্টু হচ্ছে 3, আমাদের আসলো হচ্ছে 11x মাইনাস 1 সমান হচ্ছে 3 দুগুণে 6, 3 3 হচ্ছে 9। 11x মাইনাস হচ্ছে 6x মাইনাস 9 প্লাস 1, এই মাইনাস 1কে এই পাশে দিয়ে দিলাম, 5x থাকলো, আর এই পাশে হলো হচ্ছে আমাদের 10। সুতরাং x সমান হচ্ছে 2। বলছে সংখ্যাটি কত? আমাদের যেহেতু x এর মান 2 বের হইলো, এখন আমরা এই যে সংখ্যাটি, আপনারা লিখবেন সংখ্যাটি হচ্ছে আমাদের কত? 11 ইন্টু হচ্ছে 2 প্লাস হচ্ছে 3, তাহলে 11 দুগুণে 22 প্লাস 3, আমাদের সংখ্যাটি হচ্ছে 25 বা 25। সরি বন্ধুরা, এখানে হচ্ছে বাংলায় ছিল, আমি ব্যাপারটা ইংলিশে লেখা হয়ে গেছে,
আপনারা এভাবে একটু ধরে নিন। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা একটু লিখে নিই। এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 8x মাইনাস 8y প্লাস হচ্ছে 16 প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তো আমরা একটু সাজাই, কাছাকাছি আনি স্কোয়ারগুলি। মাইনাস এক্স তার হলে স্কোয়ার দিব, প্লাস মাইনাস ওয়াই তার হলে স্কোয়ার দিব, প্লাস হচ্ছে 4 স্কোয়ার। এখন এই ক্ষেত্রে আপনাদের একটা সূত্রের ব্যাপারে আমি একটু বলে রাখি আগে থেকে। যেমন আমাদের এ প্লাস বি প্লাস সি তার হলে স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি প্লাস সি তার হলে স্কোয়ারের সূত্র কি? আমরা এভাবে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। জাস্ট এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন আপনারা একটা বিষয় খেয়াল করেন, এতটুকু হচ্ছে আমাদের এই তিনটা, এই একটা, এই একটা, এই একটা। এটা দিয়ে কি হয়? প্লাস 2xy, উপরে কোথাও নাই, তাহলে আমরা এটা আগে মাইনাস দিয়ে নিই 2xy। যেহেতু এখানে প্লাস 2xy হবে, মাইনাস মাইনাস প্লাস হবে, 2xy হবে, আমরা মাইনাস 2xy দিয়ে দিলাম, শেষ। এখন হচ্ছে মাইনাস 4 দুগুণী 8y, এই যে আমাদের মাইনাস 8y আছে। আবার 4 দুগুণী 8x মাইনাস 8x আছে, তার মানে আমাদের সবগুলি কভার হয়ে গেল। এখন হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস 4 তার হোল স্কোয়ার, এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে 2xy। সুতরাং আমাদের ব্যাপারটা এরকম আসতেছে যে আমরা যদি এই সংখ্যাটির সাথে কত যোগ করব, এই যে 2xy, এই জিনিসটা যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। বন্ধুরা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 38 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 20 এবং 96। আচ্ছা, 20 এবং 96 যদি হয়, আমরা একটু দেখি। 20কে যদি বানাই তাহলে 10, 2, 5, সরি যোগফল হবে 20। তাহলে যোগফল যদি আমরা 20 লিখি, এটা আর গুণফল হবে হচ্ছে 96। তাহলে আমাদের 8 আর 12 করলে হয়, 8 আর 12 20, আর 8 12 96, ব্যাস হয়ে গেল। দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 20 ও 96, তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল কত? তাহলে আমাদের দুইটা সংখ্যা, একটা 8 এবং একটা 12। তাহলে 8-এর ব্যস্ত অনুপাত হচ্ছে কত? 1/8, আর 12-র ব্যস্ত অনুপাত হচ্ছে কত? 1/12। ব্যাস, সহজ। এখন আমরা এখানে একটু লসাগু করব। লসাগু করলে আমাদের হচ্ছে 24, 3 8 24, আর 12 দুগুণে 24, তাহলে 5/24। এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 39 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে একটা সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বৃদ্ধি পায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? তো এক্ষেত্রে এই ম্যাথটা সরাসরি 9-10 এর বইতে আছে, আপনারা একটু খেয়াল করে দেখবেন। তো আমরা ধরি বাহুর দৈর্ঘ্য a মিটার। তাহলে আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে √3/4 a স্কয়ার। তাহলে আমরা শর্ত মতে কি লিখতে পারি? শর্ত মতে লিখতে পারি √3/4 a প্লাস 2 মিটার করে বৃদ্ধি পাবে, এটা 4, মাইনাস এখান থেকে আমরা √3/4 a স্কয়ার বাদ দিব, তো আমাদের বৃদ্ধি পাবে হচ্ছে 3√3। তো এখন হচ্ছে আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা √3/4 কমন নিব। √3/4 কমন নিলাম, থাকলো হচ্ছে a প্লাস 2 তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার 3√3। তাহলে এখানে যদি আমরা এটাকে আমরা এই পাশে পাঠাই দিব, আর এই পাশে থাকলো কি a স্কয়ার প্লাস 2 × 2a মাইনাস হচ্ছে a স্কয়ার সমান হচ্ছে 3√3 ইন্টু উপরে গেল 4, নিচে থাকলো হচ্ছে √3। তাহলে আমাদের a স্কয়ার বাদ যায়, থাকে হচ্ছে 4a সমান √3 কাটা, থাকে 3 × 4 = 12।
তাহলে আমাদের এখানে এ সমান হচ্ছে 12/4 সমান হচ্ছে 3। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। বন্ধুরা, আমাদের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে 40 নম্বর প্রশ্ন। 40 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত আঁকি। এটা মনে করি বৃত্তের কেন্দ্র। তো বলা আছে কি 13 সেন্টিমিটার ব্যাসার্ধের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত জ্যা, মনে করি এটা হচ্ছে একটা জ্যা, কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। আর বলা আছে ব্যাসার্ধের কেন্দ্র হতে, ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে, এই যে হচ্ছে আমাদের ব্যাসার্ধ হচ্ছে 13। তো যেহেতু আমাদের প্রিলিমিনারি প্রশ্ন, আমরা একটু শর্টকাট করার চেষ্টা করব। আপনারা অবশ্যই ব্যাসার্ধ কাকে বলে এটা জানেন, জ্যা কাকে বলে, ব্যাস কাকে বলে। তবু আমি সংক্ষেপে একটু বলি। ধরি এটা একটা বৃত্ত, যে রেখা হচ্ছে কেন্দ্রগামী হবে, কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রগামী হবে, সেটা হচ্ছে আমাদের ব্যাস। ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। আর কেন্দ্রগামী হবে না এরকম প্রত্যেকটা রেখাই হচ্ছে জ্যা। তাহলে এখানে হচ্ছে আমরা দেখি, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজের মতো হয়েছে। তো সমকোণী ত্রিভুজ, আমরা এটাকে ধরি এ। তো এই যে ত্রিভুজটা, এখন আমরা এটাকে পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে নির্ণয় করব। তাহলে আমাদের অতিভুজ স্কয়ার সমান হচ্ছে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে 13 13 হচ্ছে 169 সমান হচ্ছে এ স্কয়ার প্লাস হচ্ছে 25। এখন হচ্ছে 169 মাইনাস হচ্ছে 25 সমান হচ্ছে এ স্কয়ার, বাদ গেলে থাকে হচ্ছে 144 সমান হচ্ছে এ স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এ স্কয়ার সমান হচ্ছে 144, বা এ সমান হচ্ছে 144 সমান এ সমান হচ্ছে 12, 12 বড় 144। তো আমরা জানি যে কেন্দ্র থেকে যদি আমরা কোনো রেখা টানি কোনো জ্যায়ের উপরে, তাহলে সেটা ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এই অংশটা যদি এ হয়, এই পরবর্তী অংশটা হচ্ছে এ। সুতরাং জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? জ্যায়ের দৈর্ঘ্য হবে 12 প্লাস 12 সমান হচ্ছে 24। এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য। আমাদের ম্যাথের সলিউশনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গেই থাকবেন, আমাদের সাপোর্ট দিবেন। ধন্যবাদ।